সমাজ আমাদের একটি বৃহত্তর পরিবার, আর এই সমাজ পরিচালনার ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন থাকে। আমাদের সমাজ যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হতে পারে, তার জন্য কিছু মানুষ তাদের প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি তারা ব্যক্তিগত স্বার্থকে ক্ষুদ্র করে সমাজের উন্নয়ন কল্পে চেষ্টা করে যাচ্ছেন আমাদেরকে একটা সুষ্ঠু সুন্দর সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। আর আজ আমরা স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন শ্রীমতী হিমানী দেববর্মা, মেয়র ইন কাউন্সিলর, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। নমস্কার ম্যাডাম, সমাজ দর্পণে আপনাকে স্বাগত। নমস্কার ম্যাডাম, প্রথম আপনার কাছে জানতে চাইব যে মোদিজি জওহরলাল নেহরুর পর স্বাধীন ভারতবর্ষে প্রথম তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করলেন, কি বলবেন আপনি? প্রথমেই নমস্কার, বিটিভিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনবারের যে শপথ নিয়েছে, আমরা জানি যে জওহরলাল নেহরুর পরে আর কোনো ব্যক্তি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ছিল না। কারণ হচ্ছে প্রধানমন্ত্রী যেভাবে আমাদের ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনারা সবাই জানেন, আমরা সবাই অবগত আছে। যেভাবে মহিলার দিকের জন্য যেভাবে তারা নজর দিয়েছেন, এটা সবাই জানি, তো বলার কিচ্ছু রাখি না। তার জন্য এবারও আমরা জানি প্রধানমন্ত্রী আবার শপথ নিব, আমরা আগে থেকেই জানি। আমরা যেভাবে কাজ করেছি, যেভাবে প্রধানমন্ত্রী যেভাবে আমরা নির্দেশ দিয়ে যে আমাদেরকে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে কাজ দেখিয়েছে, সেভাবেই আমরা কাজ লক্ষ্য করে কাজ করে যাচ্ছি। আপনার কাছে জানবো যে আপনি কবে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পেয়েছেন? আমি 2010 থেকে বিরোধী যখন সিপিএম যখন ছিলাম এই ত্রিপুরা রাজ্যের, তখন 2010-এর মধ্যে আমি প্রথম কাউন্সিলর প্রতিনিধি হয়ে আমি পৌর নিগমের মধ্যে আমি কাজ করতে সুযোগ পেয়েছি। তো তখন আমি দেখতে পারলাম যে আমার ওয়ার্ডের 10টা বুথ আছে আমার। এই 10টা বুথে যখন আমি আমার আগে যে আমি পিছিয়ে একটু কথা বলতে চাই, আমার আগে যে ভুবনেশ্বরী তখন ছিল, আমার আগে দুইবারের কাউন্সিলর, তখন আমাদের ওয়ার্ডের যে জনসাধারণ তাদের ইচ্ছা ছিল যে ভুবনেশ্বরীকে সরিয়ে যে আমাকে কাউন্সিলর হওয়ার জন্য অনেকই চাহিদা ছিল তারা। তো বাই দ্য ওয়ে, যখন আমি 2010-এ যখন আমি কাউন্সিলর হওয়ার পরে আমি দেখতে পেয়েছি যে আমাদের ওয়ার্ডে এত জঘন্য রাস্তা, মানে শুধু রাস্তা নয়, কারেন্ট হোক, জলের লাইন হোক বা রাস্তাগুলি হোক, সবটি কিন্তু কি বলবো, মানে একটাও ঠিকভাবে হচ্ছে না। তখন ছিল শুধু একটা ইটের সলিং দিয়ে তারা কাজ করত। যখন আমি আসার পর সবার দাবিদার ছিল, আমার কাছে দাবি করেছিল যে আমাদের রাস্তার সব রাস্তাগুলি আমাদেরকে ঢালাই দেওয়া হোক। তো আমি যেহেতু এই ওয়ার্ডের জনতারা যখন আমাকে জিতিয়েছেন, তখন তাদের কথায় রেখে আমি সবটি তাদের কথা মতোই, তাদের ইচ্ছা মতোই আমি কাজ করে যাচ্ছি এই 10টা বছর। বর্তমানে এখন আমি আবার আবার 21 থেকে আমি যখন আবার কাউন্সিলর হয়েছি, তখন আমি আবার যতটুকু কাজ রয়েছে আমার বাকি, ওইগুলো আমি চলছি এখন। কাজগুলি তো শুধু 10 বছরের পরে তো আবার নষ্ট হয়ে যায়, এদের আবার রিপিট করে করতে হয়েছে। তবে বর্তমানে যে আমাদের সরকার আসার পরে যেগুলি আমরা কাজ করতে পেরেছি, বর্তমান বিগত কাউন্সিলর থাকতে এত করতে পারিনি, কিন্তু এ সরকার আসার পরে আমি অনেক কিছু কাজ করতে পেরেছি। আপনি সরকারের সময়ে কাজ করার অভিজ্ঞতা আপনার আছে। তো বিগত সরকারের সাথে কাজ করেও আপনার অভিজ্ঞতা হয়েছে, বর্তমান সরকারের সাথেও কাজ করে আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন। কোন সরকারের সাথে কাজ করতে আপনার বেশি ভালো লাগছে, বা কোন সরকার বেশি জনদরদি বলে আপনার মনে হয়?
বর্তমান সরকার যে কাজটি আমাদের বর্তমান সরকারের যে থাকতে যে কাজটি করতে হয়েছে আমার খুবই ভালো লেগেছে। কারণ আমরা যেহেতু আমরা পৌর নিগম, তো আমরা সরকারে, আমরা বিজেপি সরকারের আয়ত্তে আছে, তো এখানে কাজ করতে আমি যেখানে যেখানে আমার দরকার, যেখানে যেখানে প্রয়োজন দেখি কাজ করতে চাচ্ছে, কাজ করেছে। তার জন্য আমরা কাজের জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আর বিগত যখন সরকারের ছিল তখন আমরা কিছু কাজ করতে পারছিলাম না, কারণ হচ্ছে আমাদের বিরোধী থাকাতে একটা তো থাকেই, যে আমাদের চিপিয়ে রাখার জন্য, কাজটা কম করানোর জন্য। তো ওইগুলি থেকে ওইগুলি বের হওয়ার পরে এখন বর্তমান সরকারের যে কাজটি আমি করেছি, কিন্তু আমি খুশি, কাজও করতে পেরেছি, মোটামুটি কাজও হয়। কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়া মানে জনগণের জন্য কাজ করার একটা বিশেষ সুযোগ আপনি পেয়েছেন। কেমন লাগে জনগণের জন্য কাজ করতে? জনগণের কাজ করতে আমি মনে করি, আমি যেমন মানুষের সেবা সারা বছরে, যেমন আমি যতটুকু জীবিত থাকে আমার মনে হয় সারা বছরে আমি যদিও আমি কাউন্সিলর না থাকি, তবু আমি এই কাজটি আমি জনসাধারণের জন্য আমি করে যাব। কারণ হচ্ছে আমি যেভাবে মানুষের জন্য মানুষের কাছে আমি যেভাবে আদর পেয়েছি বা সম্মান পেয়েছি, তার জন্য আমি তাদের কাছে, যদিও কাউন্সিলর না থাকে, তাদের কাছে আমি পাশে দাঁড়াবো। কাউন্সিলর হিসেবে দায়িত্ব পাওয়ার পর এলাকার প্রধান সমস্যাগুলো কি ছিল? আমি তো প্রথমেই বললাম, প্রথমেই আমার যে রাস্তাঘাট যখন সবটি খারাপ ছিল, তো আমার নিজের বাড়ির পাশেই আমি বলি, প্রথমেই আমার পুকুর পাড়টি আমি বলি, অন্যটি তো সবাই দেখে সবাই জানে। তো আমার বাড়ির পাশে যে পুকুরটা, তখনই যেভাবে পুকুর পাড় না বাঁধাতে, পুকুর পাড় ভাঙতে বাড়িতে যে রাস্তাগুলি ভেঙে পড়েছিল। কিন্তু তাদের কাছে তারা অনেকবার করছে, আমিও আসে বলেছিলাম। তো বাদে ভাই আমি 2 বছরের পরে যে ইরারে আমি করতে পারছি, এটি আমার বিশেষ করে সেটা আমার আনন্দ লাগছে। মানুষের যখন কাজটি করার পরে সবাই মুখের মধ্যে হাসি ফুটছে, তার জন্য আমি অনেক মানে কি বলবো, অনেক ভালো লাগছে করতে পেরেছি। আর এলাকার জন্য মানে বিশেষ কিছু কাজ যেটা মানে বিশেষভাবে উল্লেখযোগ্য, যে হ্যাঁ এই কাজটা করতে পেরে আমার খুব বেশি ভালো লাগছে, এরকম কিছুর উল্লেখ কি করতে চাইবেন? এসব এবার যখন 18-র পরে, যখন আমরা সরকার আসার পরে, তখন তো আমি বিরোধী দলেই কাউন্সিলর ছিলাম, বিগত সিপিএম সরকার ছিল। আমাদের সরকার যে বিজেপি সরকার, যখন আমাদের বিজেপি সরকার আসার পরে আপনারা সবাই অবগত আছে যে আমাদের বলকান থেকে যে হরিজন কলোনির সঙ্গে যে ড্রেনগুলি আছিল, যে ওই পাশে যারা বসবাস করে, তারা সাধারণত বৃষ্টি হলেই কিন্তু তাদের বাড়িঘরে থাকতে অসুবিধা হতো, বা তারা খাটের উপরে উঠে বসে থাকতে হতো, বা জিনিসপত্র আবার মাচার উপরে নিয়ে রাখার জন্য একটা ব্যবস্থা করে রাখতো। তো সরকার আসার পরে আমি প্রথমেই বলেছিলাম, সরকার আসার পরে যে ওয়ার্ডের মধ্যে, বিশেষ করে সেটা যে আমাদের প্রত্যেক ওয়ার্ডের মধ্যে যেভাবে বৃষ্টি আসলে পরে যেভাবে জল হয়, আমাদের শহরের মধ্যে বৃষ্টির জল যেভাবে আসার যাওয়ার জন্য কোনো রাস্তাই ছিল না, তখন আমার ওয়ার্ডে একই অবস্থা। তো ওই ড্রেনটা যখন দেওয়ার পরে এখন তো এখানে জল উঠছেই না। বা আরেকটা হচ্ছে আমার যে এই যে উত্তর গেট, যদি আমরা বলি মরা চৌমনি সাধারণত বৃষ্টি হলেই কিন্তু হাঁটুর উপরে জল উঠে যেত। তো আমাদের সরকার আসার পরে, আমরা বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকার সময়, যখন বৃষ্টি হওয়ার পরে তাদের নজরে আসার পরে, যখন প্রত্যেক ড্রেন থেকে ভিজিট করা পরে, আমার ওই জায়গাটা ড্রেনটা সিপিএম যখন ড্রেনটা ছোট্ট করে দিয়েছিল, কিন্তু বিপ্লব দেব আসার পরে বড় ড্রেন করাতে কিন্তু জল নেমেছে। তৎসঙ্গে একটা বড় একটা জলের যে পাইপ দেওয়ার জল যখন নদীতে ফেলার জন্য, আপনারা দেখবেন ওই মেশিনটা বসার পরে কিন্তু এখন আর আগরতলার মধ্যে কোনোখানে জল জমতে
দেখছি না আমরা, যদিও জল হয়, বৃষ্টি জল তো সঙ্গে সঙ্গে তো নামছে না, তখন অল্প হয়তো বা আধা ঘন্টার মতো জল থাকছে, কিন্তু শহরের মধ্যে কিন্তু আর জল থাকছে না জমে। তার জন্য সরকার এই কাজ করেছে সুন্দরভাবে। সামনে পঞ্চায়েত নির্বাচন, তো এই পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে আপনাদের কি কি ভূমিকা রয়েছে বা কি কি পরিকল্পনা রয়েছে? গ্রামের যে পঞ্চায়েতের যে নির্বাচন সামনে, আমরা বিজেপি সরকার থাকাতে আমরা মনে হয় না অসুবিধা হবে। কারণ হচ্ছে আমরা যেভাবে কাজ করছে সরকার, গ্রামগঞ্জে যে পঞ্চায়েতের যেগুলি পঞ্চায়েত মারফতে যেগুলি গরিবদেরকে যেগুলি দেওয়ার মানে দরকার, সেগুলি কাজ করে যাচ্ছে পঞ্চায়েত। আমরাও নিশ্চিত এবার আমরা পঞ্চায়েত, সব পঞ্চায়েতে আমরা পাবো, বিরোধী একটাও পাবে না। আমি বলে গেলাম এই আজকে স্টুডিওর মধ্যে বসে, বিরোধীরা একটা পঞ্চায়েত পাবে না। আশা রাখি যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি, তার জন্য আমি বলছি তারা কোনো একটা পঞ্চায়েতের বিরোধীরা পাবে না। আপনি এই পদে আসীন যখন হয়েছেন, যখন এই পদে নির্বাচিত হয়েছেন, তখন নিশ্চয়ই আপনার মানে পরিকল্পনা ছিল যে আমি এই কাজগুলো আমার মেয়াদের মধ্যে সম্পন্ন করব। একটা পরিকল্পনা সবাই করে থাকে। তো আপনি যা যা পরিকল্পনা করেছিলেন, হ্যাঁ, সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়িত আপনি করতে পেরেছেন? অ্যাকচুয়ালি প্রত্যেক ওয়ার্ডের মধ্যে আমরা যখন কাউন্সিলর হওয়ার আগে কিন্তু সবাই একটা পরিকল্পনা থাকে, আমি আসার পর এইগুলি কাজ করব। এটা ভালো কথা বলেছেন আপনি। কথা হচ্ছে প্রথমেই আমরা আশা থাকি যে আমরা সবার রাষ্ট্রটা ভালো হোক, এটা আমরা চাই। কিন্তু আরেকটা ধরন হচ্ছে যে আমাদের ওয়ার্ডে কাজ করতে হলে আমরা 3 রকমের কাজ করতে হয়। একটা, আমরা পুরো নিগমে যে টাকাগুলি আমাদেরকে দেয়, এটা আমরা নিজস্ব ফান্ড থাকে একটা আলাদা, তো এটার সঙ্গে সঙ্গে আমরা ফান্ড দিয়ে আমরা ছোটোখাটো কাজ করি। আর ওই সঙ্গে সরকারে আমরা আবার আলাদা ফান্ড দিই, ওই ফান্ড দিয়েছি আমরা বড় বড় ড্রেনডি করি। যে এরপর সেন্ট্রাল থেকে আমরা আবার পিডাব্লিউসি থেকে আমরা আবার আলাদা কাজ করতে পারি। তো আমাদের ওয়ার্ডে কাজ করতে যেয়ে আমরা 3 রকমের কাজ করতে হয়। তো আমার আরেকটু রয়েছে, যদি আমি কল্পনা করেছিলাম যে আমার যে স্মার্ট সিটির তরফ থেকে যে কাজগুলি রয়েছে, এটা অন্তত 3টার মতন আরও বাকি রয়েছে। এটা হয়ে যাবে, আমি যে 2 বছরের মধ্যে, যখন আমার মেয়াদ শেষ হবে এর আগে মনে হয় হয়ে যাবে। যে আমি অনেক দিনেই রিকোয়েস্টেশন দিয়েছি, এটা এবছরই হবে মনে হয়। আমরা গণনা চমনি থেকে আমার যে ব্রিজ, একটা অভিনগরের ব্রিজ, ওই একটাই রয়ে গেছে। আর মোটামুটি আমার ওয়ার্ডের মধ্যে সব কাজগুলি আমি বসেই নিয়েছি। এই যে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম আপনারা করছেন, এই যে আপনি বললেন রাস্তা, সেই, তো এগুলো করতে গেলে তো অর্থের প্রয়োজন হয়। তো সরকার কতটা সহযোগিতা করছে আপনাদেরকে, বা কত মানে সেই আর্থিক সাহায্য সহযোগিতা কি সরকারের কাছ থেকে ঠিকভাবে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছে। পারবে না কেন? আমি তো প্রথমেই বললাম, আমরা নিজস্ব একটা ফান্ড থাকে পুরো নিগমের, যে আমাদের ফান্ড দিয়ে সেটা আমরা অনেক কাজগুলি এগিয়ে গেছি। তার জন্য পিডাব্লিউডি যদি আমরা সরকার আমাদেরকে দিয়েছি, এটাও আমরা পেয়েছি। আর সেন্ট্রাল থেকে যে স্মার্ট সিটির তরফ থেকে দিচ্ছে, যে আমাদের প্রধানমন্ত্রী থেকে যে আমরা কাজ করতে পারছি, এটাও করা হচ্ছে। তার জন্য শুধু প্রধানমন্ত্রী 2টা কাজই রয়েছে। আমাদের আলোচনা চলবে আরো কিছু, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে
দেশি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আমরা আবারও ফিরে এলাম বিরতির পর। চলে যাচ্ছি ম্যাডাম আপনার কাছে। কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহণ করতে গিয়ে জনগণের জন্য কাজ করেছেন, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। তো এমন বিশেষ কোনো মুহূর্ত বা বিশেষ কোনো অভিজ্ঞতার কথা কি আমাদের সাথে শেয়ার করতে চাইবেন? আমরা যখন কাউন্সিলর হওয়ার পরে আমরা একটা বড়দেরকে নিয়ে বা আমরা একটা ওয়ার্ড কমিটি গঠন করি। ওয়ার্ড কমিটি গঠন করার পরে তখন আমরা প্রত্যেক মাসের মধ্যে আমরা একটা মিটিং হয়, আমরা কি করব, মানুষের জন্য কি করব, বা আমরা রাস্তাঘাট কি করব, বা এভরিথিং যে ওয়ার্ডে যা যা দরকার, মানুষের জন্য যা যা দরকার, তখন আমরা কি করব আমরা চিন্তা করি বা আমরা আলোচনা করি, কিন্তু আমরা আস্তে ধীরে করে আমরা কাছে হাতে নিই। তো প্রথমেই আমি যখন কাউন্সিলর হওয়ার পরেতে আমার প্রথমেই বিশেষ দরকার, আমার মানুষের বাঁচতে গেলে তিনটা জিনিস অবশ্যই লাগে। প্রথম হইলে আমার জল, এরপরে আমার কারেন্ট লাগে, এরপর রাস্তাঘাট লাগে। তো এই কাজটি করতে গিয়ে কাজটি করতে যখন যাই, তখন আমাদের মানুষের যখন চাহিদা তো অনেকটাই থাকে, মানুষের সবাই তো যখন খারাপ ছিল তখন তো চাহিদা বেশি থাকে। তো এখন বর্তমানে চাহিদা একটু কমছে, যেহেতু আমি অনেকগুলি কাজ করে ফেলেছি, তার জন্য কিন্তু চাহিদা কমে গেছে। তবে আছে, নাই বলে আমি বলবো না, আছে এখনো। তো রাস্তাঘাট তো 10 বছরের পরে নষ্ট হয়েই যায় আবার, তো রিপেয়ারিং করতে হয় কোনো কোনো জায়গাত আবার দেখতে পাই আমরা, যেমন দিনের পর দিন যখন মানুষ বাড়ছে তখন জায়গা আবার তারা বাড়িঘর তুলছে, রাস্তা ছোট হয়ে গেছে বা ড্রেন ছোট হয়ে গেছে, তো এটারে আবার রিপেয়ারিং করে আবার এটারে মানে ঠিক করতে হচ্ছে। তো তাই না, শুধু যেমন আমার ওয়ার্ডের মধ্যে 2টা স্লাম ছিল, গরিব পরিবার, একটা রেজিস্টার খাতার মধ্যে সরকারের কাছে 2টা স্লাম ছিল। ওই স্লামদেরকে যে আমরা কি করা যায়, তো আমরা সবাই বসে আলোচনা করার পরে দিয়ে স্লাম দিকে আমরা কোনো জায়গাতে মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা স্লামের জন্য আলাদা, সরকার আসার পরে এটা করতে পেরেছি, বিগত দিনে করতে পারছি না, যে স্লামের জন্য যে আমরা একটা টয়লেটের জন্য কিন্তু আলাদা একটা, তার জন্যই মানে আলাদা করে টয়লেট করে বানা দিতে হতো। তো এই যে এরা যেহেতু আমরা করতে পেরেছি, তো আস্তে আস্তে আমরা সবগুলি ওখানে বাকি রয়ে গেছে, আমি সব শেষ হচ্ছে বলবো না, রয়ে গেছে। তো এরা আমি আস্তে আস্তে আমি থাকার যতদিন আমি আরো 2 বছর মতন আছে, তো আমি 2-2.5 বছরের মধ্যে মনে হয় আমার যে কাজগুলি রয়েছে এটা আমি ঠিকভাবে শেষ করতে পারবো আমার মনে হচ্ছে। এর সঙ্গে আবার স্লাম যখন, আর 2টা স্লামের মধ্যে একটা স্লাম ছিল আমার 23-এর, যেহেতু ওয়ার্ড ভাগ হয়েছে বিগত ডিলিমিটেশনের মধ্যে, ওয়ার্ডটা বাড়ানোর পরে আমার ওয়ার্ডটা অর্ধেক ভাগ হয়ে গিয়েছে। 3টা বুথ 23-এর মধ্যে পড়ছে, আর একটা বুথ 19-এর মধ্যে পড়ছে। তো আমার ভোটটা একটু কমে গেছে, কিন্তু একটা স্লাম অলরেডি 23 নম্বর ওয়ার্ডের মধ্যে চলে গেছে। তো এখানে একটা স্লাম আপনারা সবাই জানেন যে আমরা ওখানে বর্তমানে হরিজন কলোনিতে আগে ছিল অনেকটি কমিউনিটি টয়লেট করে বড় করে বানানো ছিল, তখন ছিল ওই কমিউনিটি টয়লেট এমনভাবেই মানুষ বেশি হয়ে যাওয়ার পরে টয়লেটটি কম পড়ে গেছে, তারা অসুবিধা হচ্ছে। আমি আসার পরে এদের পরিষ্কার করে একটু পরিষ্কার করার পরে এটা একটু কি বলবো, এটা মানুষ বেশি যখন হওয়াতে এটা একটু কষ্ট হওয়ার পরে এটা অন্য টয়লেট একটু অ্যাড করে দিয়েছি, তার জন্য এটা তারা সুবিধা পাচ্ছে এখন। আর জল তো আপনারা সবাই জানেন, জল বাড়ির ঘরে সবাই জলের লাইন দেওয়া হয়েছে, তো জলের সমস্যা এখন মোটামুটি কমে গেছে। কিন্তু আরেকটা রয়েছে যে আমাদের বড় ট্যাঙ্ক বসানো হয়েছে, যে আমার এই যে 23 নম্বর ওয়ার্ডে ইন্দ্রনগর কাছাকাছি বলকান্টের উল্টো সাইডে। তো জলের জন্য শুধু আমরা যদি শিশু বিহার থেকে যে জলগুলি আমরা পাই, শহরের মধ্যে আরো
অনেকদিন আইআরপি বওয়াতে হচ্ছে। আইআরপি বওয়ার জন্য আমার ওয়ার্ডের মধ্যে একটা জায়গা চেয়েছিল, জায়গাতে আমি ঠিক করে রেখেছি। এটা বেশি দিন লাগবে না, আর 1 মাসের মধ্যে এটা বোধহয় কাজ ধরবে। বর্ষাটা গেলেই মনে হয় কাজটি ধরবে। জলটা একটু আমার পরিমাণ যদি লাল বাহাদুর থেকে ভগবান থাকবো পশ্চিম সাইডে একটা 2টা বুথ আমার জল কম পেয়েছে। এটা শিশু বিহার থেকে যেগুলি জল আছে এটা একটু অসুবিধা হচ্ছে, এটাও ঠিক হয়ে যাবে। বর্তমানে এখন আমার জল, কারেন্ট, রাস্তাঘাট মোটামুটি মানুষের জন্য আমি করতে পেরেছি, তার জন্য আমি অত্যন্ত খুশি। তাহলে মানুষকে অনেকটাই সুবিধা দিতে পেরেছেন, এবং এটা আপনার ভালো লাগার জায়গা। আচ্ছা, মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তো এই যে মহিলাদের সমস্যার সমাধানের ক্ষেত্রে সরকার কতটা আন্তরিক, বা আপনি মহিলাদের জন্য কতটুকু কি করতে পেরেছেন? দেখুন, আমাদের যে ভারতে যে প্রধানমন্ত্রী, তাহলে সবসময় মহিলাদের জন্যই চিন্তা করতো বেশিরভাগ। তার জন্য আমাদের ত্রিপুরার মধ্যেও বিগত বামফ্রন্ট সরকার থাকতে মহিলাদের জন্য কিন্তু চিন্তা ভাবনা এত ঠিক ছিল না। তো সরকার আসার পর আমরা মহিলাদের জন্য প্রথমেই মহিলা স্বনির্ভর হওয়ার জন্য অনেকগুলি কিন্তু স্কিম দিয়েছে, সবাই জানে। আমাদের মহিলাদের জন্য যেভাবে স্কিম দিয়েছে, যে সেলফ হেল্প গ্রুপ প্রথমেই করার জন্য বলেছিল, তো সেলফ হেল্প গ্রুপ তো জানেনই, অনেক আমরা সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরাতে আছে, প্রত্যেক ওয়ার্ডে, আমার ওয়ার্ডের মধ্যেই আছে 14-15টা গ্রুপ আছে। তাদেরকে যে স্বনির্ভর হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে। গ্রুপ করার পরে দিয়েছে সরকার থেকে ব্যাংকে লোন দিচ্ছে। ব্যাংকে লোন নেওয়ার পরে তারা একটা যে কোনো একটা করার জন্য মশলা বানানোর লাগে ট্রেনিং দেওয়া হচ্ছে, বিস্কিট বানানোর জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে, চানাচুর বানানোর জন্য অনেকগুলি ট্রেনিং দেওয়া হচ্ছে, পুতুল বানানোর জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের মহিলাদের অক্ষণ বর্তমানে যেভাবে মানে কাজ এগিয়ে গেছে, এতে কিন্তু একমাত্র অবদান আমাদের ভারতের প্রধানমন্ত্রীর জন্যই। কারণ হচ্ছে পুতুল বানিয়েছিল, আমাদের অনেক প্রাইজও পেয়েছে, কিন্তু এই পুতুল বানানোর পরে আমাদের বাইরের মধ্যে আমরা সাপ্লাই দিতে পারছি, বাইরের সঙ্গে আমরা যোগাযোগ হচ্ছে মহিলারা। এরপরে যে মশলা যারা তৈরি করেছে বাড়ি বাড়ি সবার দোকানে দিচ্ছে, দোকানে দিতে হয় না, যে বাড়ি বাড়ি যে সেটা মশলা বিক্রি করতে পেরেছে, স্বনির্ভর হচ্ছে। তার জন্য আমরা সংসারে যদি মহিলা আর পুরুষ দুদিনই মিলে কিন্তু আমরা স্বনির্ভর হচ্ছে। তার জন্য মহিলাদের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু যারা সেলফ হেল্প গ্রুপ নিয়ে যে কাজ করেছে তাদের আরো এগিয়ে যাবে আমার মনে হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনি কতটা কাজ করতে পেরেছেন, বা মানুষ কতটা উপকৃত হয়েছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর আমরা পেয়েছি 2014 পরে, 2014 যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘোষণা করেছিলেন 14 পরে, তখন বিরোধী ছিল, তখন সরকার ছিল, তখন সিপিএম ছিল। তখন আমাদের ওয়ার্ডের যখন ঘর দেওয়ার জন্য যে আবাস যোজনা চাহিদা অনেকই ছিল, কিন্তু প্রধানমন্ত্রী একটাই লক্ষ্য ছিল যে গরিব কেউই যেমন না থাকে, গরিব ছাড়া যেমন কেউই না থাকে চেয়েছে। আমার ওয়ার্ডের মধ্যে, আমি অন্য ওয়ার্ডে যাচ্ছি না, বা আমি ত্রিপুরার মধ্যেই যে থাকি, ত্রিপুরার কথাই বলবো আমি, যে এখন পর্যন্ত আগরতলা বা পুরো নিগমের ভিতরে মনে হয় না যে আবাস যোজনা ঘর পাচ্ছে না। যদিও থেকে কম পরিমাণ থাকবো, বেশিরভাগ পরিমাণেই কিন্তু আবাস যোজনা ঘর পেয়েছে। তো আমি যেহেতু গ্রামগঞ্জে, যে আমরা যেহেতু রাজনীতি করি, আমরা গ্রামে গঞ্জে যাওয়ার পরে আমরা দেখতে পাই গ্রামে গঞ্জে যে আবাস যোজনা ঘর পাওয়ার পরে যে সুন্দর করে ঘর বানিয়েছে নিজেরা সরকারের সাহায্যতে, যে প্রধানমন্ত্রীর যে উদ্যোগে আমরা যেভাবে কাজ দিয়েছি, সে কাজটি তারা যেভাবে করেছে এটা কল্পনা বাইরে আছে। যে একতলা বা দোতলাও বানাচ্ছে তারা, যে গ্রামে যদি আছে বা শহরে তো হচ্ছেই। তো আবাস যোজনা বর্তমানে আমার প্রত্যেক ওয়ার্ডে
এখন পর্যন্ত আমরা 7 ডিপিআর দিতে পারছি। 6 ডিপিআর অলরেডি কাজ হয়ে গেছে, কিন্তু এখন 7 ডিপিআর ঘোষণা দিছে। প্রত্যেক ডিপিআর এর মধ্যে আমরা প্রত্যেক ওয়ার্ডে যে 400, 500, 600, 700, হাজারও রয়েছে, তারা কিন্তু সরকারি অনুদান হিসাবে তারা ম্যাক্সিমাম মানুষ ঘর তৈরি করে নিয়েছে সব মোটামুটি। 6 ডিপিআর শেষ হয়ে গেছে, এখন 7 ডিপিআর এইমাত্র ইলেকশনের জন্য স্টপ রয়েছে, কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে এই অক্ষণে এই কাজগুলি 7 ডিপিআর করবে। আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারছি, সরকারি বিভিন্ন স্কিম কিভাবে বাস্তবায়িত হচ্ছে বা জনসাধারণ কিভাবে আপনাদের মাধ্যমে উপকৃত হচ্ছে। আমাদের সময় একেবারে শেষের পথে, আমরা যাব আপনার কাছে শেষ প্রশ্নে। সরকারি বিভিন্ন প্রকল্পের কথা আপনি বলছেন, তো প্রকল্পের কথা বলতে গেলে প্রকল্প তো আর শেষ হবে না, অনেক প্রকল্প এইটুকুনি সময়ে সবগুলো সম্পর্কে বলা সম্ভব নয়। তো আপনি কি বলবেন, মানে বিভিন্ন প্রকল্পের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কোন প্রকল্পটা বা সেই সম্পর্কে যদি একটু বলেন। আমি প্রথমেই বলছি, বারবার আমি আমাদের প্রধানমন্ত্রীকে স্মরণ করতে হয় আমার, কারণ হচ্ছে তাদের যেভাবে আমাদের ত্রিপুরার দিকে নজর দিয়েছে, ভারত দিকে যে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন গত সরকার 18তে সরকার আসার পরে আমাদের ত্রিপুরার মধ্যে যেভাবে মানুষেরকে যে স্কিম দিয়েছে, আমি প্রথমেই বলতে চাই একটাই, যে আমরা ভাতা বলে থাকি, আমরা 18টা স্কিম আছে। যে ভাতার নামে একটা ভাতা, যে 2000 টাকা যে বিপ্লব দেব যে মুখ্যমন্ত্রী ছিল তখন ভাতার 2000 করে ঘোষণা দিয়েছিলেন। বিগত সরকার যারা আসল তখন ভাতা দিত 700 করে বা 400, যারা কন্যা সন্তানকে দিত 400, আর যারা গৃহ পরিচালককে দিত 400, তো 400, 500, 700 করে দিত। তো আমাদের সরকার আসার পরে আমরা ভাতা একসঙ্গে সব 2000 করে দিয়েছে। তো এরপরে আমাদের সরকারের যে ত্রিপুরার মধ্যে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট যখন আমরা নির্দেশ দিয়েছে যে ভাতা আরো লাগবে বা আরো দেবে, তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে 18 পরে আমরা কিন্তু ত্রিপুরার মধ্যে 30,000 ভাতা আমরা পেয়েছি। তো এটার সঙ্গে সঙ্গে আমরা 23-এও আবার আরো 30,000 পেয়েছি। তো বর্তমানে আমরা যে এই যে 18 থেকে 23-এর মধ্যে আমরা কয়টা ইয়া পেয়েছি, আমরা 60,000 পেয়েছি। তো গরিব কার জন্য ভালো হয়েছে? গরিবদের জন্য, যে আজকে হ্যান্ডিক্যাপ যারা আছে, যারা ক্যান্সার রোগ যারা আছে, তাদের ভাতার জন্য কোনো সীমাবদ্ধ থাকে না। আমরা যখন কাজ করতে যে আমরা কাছে যে অনেকেই সামনে আসে পড়ে যে ক্যান্সার রোগী আর হচ্ছে হ্যান্ডিক্যাপ বেশি 100% ব্লাইন্ড, তাদের জন্য কোনো সীমা টাইম টেবিল থাকে না। তারা যে সময় তাদেরকে আমরা খুঁজে পাই বা আমাদের কাছে বললে, তখন আমরা এটা সঙ্গে সঙ্গে এটা স্যাংশন করিয়ে আমরা তাদেরকে 2000 হাতে তুলে দিতে পারি। তার জন্য তাদেরও সুবিধা হয়েছে। একটা গরিব মানুষ যদি 2000 পায়, তাহলে তো ওই পরিবারটা 2000 দিয়ে বাঁচতে পারছে, একটা ওষুধ হলে তো কিনতে পারছে না। তো এটা নিয়ে শুরু যে আসলে সরকার যেভাবে এটার সঙ্গে সঙ্গে আবার বিপিএল কার্ডটাও, যখন বিপিএল কার্ড আমরা তো তখন ওই বিপিএল কার্ড দিয়েছে কিন্তু কম দিয়েছে। তো এখন কিন্তু বিপিএল কার্ড দরকারই ছিল না, যেহেতু ফ্রি দিচ্ছে আমাদের সরকার। বিপিএল কার্ড যারা আছে তাদের ফ্রি চাল পাচ্ছে। যখন করোনা মহামারীতে তখন ফ্রি চাল তো দিচ্ছেই, তা প্লাস আবার অপরন্ত 5 কেজি করে সেরকম আবার বেশি দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে আমাদের এই যে ভাতা যারাকে দিচ্ছে, আমরা 19 জনকে এমন স্কিমটার মধ্যে আমরা ভাতা দিয়েছি। যেমন জুতা সেলাই, চামড়া জুতা যখন সেলাই নাম একটা থাকে, এটারে চরম
একটা নাম থাকে, তাদেরকেও দিয়েছি। যারা কাজ করে খাচ্ছে তাদেরকে দিয়েছি। যার বয়স হয়েছে, যারা চলতে পারতেছে না, বা তাদের গরিবের মানে দুটা হাজার পেলে পরে তারা দুটা ভাত খেতে পারবে, তা 2000 করে দিয়েছে। যারা বিধবা তাদেরকে পেয়েছে, তারাও পেয়েছে। যারা কাঠমিস্ত্রি তাদেরও পেয়েছে। যারা কি বলবো, স্বামী যখন ছেড়ে দিয়ে গেছে তাদেরকেও দিয়েছে। কিন্তু যারা দরকার তাদেরকেই দিয়েছি আমরা। এমন লোক প্রচুর। এবার 30,000 ভাতা আমরা পরিপূর্ণ করে দিতে পেরেছি। 18 পরেও আমরা 30,000 ভাতা দিতে পেরেছি, এবারও 30,000 দিতে পেরেছি। আমরা বর্তমানে সরকার আসা পরে 60,000 ভাতা কিন্তু আমরা দিতে পেরেছি। গরিবদেরকে আমরা হাসি মুখ ফোটাতে পেরেছি। আমরা অত্যন্ত আনন্দিত আজ আপনাকে আমাদের মধ্যে পেয়ে। হয়তো আরো অনেক কথা বলার ছিল, অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে, কিন্তু সময় বলছে আমাদেরকে যেতে হবে। তাই আজকের মতো আমাদের সমাজ দর্পণ অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার। আমের মস্তিতে স্বাদের স্বস্তিতে সবাই নেচে গে হারিয়ে যায় ফ্রুট বুতে হুশা 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 হে হে হুশা হুশা এনিটাইম ইজ ফ্রুট টাইম মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং